আচ্ছা দেখেন আমরা কি পড়ছিলাম, বলেন তো কি পড়ছিলাম আমরা? সোলার ফটোভোল্টাইক সেল পড়ছিলাম, মনে আছে? জি ম্যাম। আচ্ছা বলেন, এই যে আপনাদের যেটা মনে হচ্ছে ফটোভোল্টাইক সেলের লাস্ট দিন আপনারা ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখেছেন, ওটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? যে সানলাইট না পড়লে সে কি পাওয়ার জেনারেট করতে পারবে, ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে কি পারবে না বলেন তো? কি মনে হচ্ছে? লাস্ট দিন দেখেছিলেন যে কিভাবে একটা সোলার সেল কাজ করছে। তাহলে আপনাদের কি মনে হলো যে যদি সানলাইট না পড়ে তাহলে তো আপনার সে কোনোভাবে ওই যে ডিপ্লেশন লেয়ারে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে পারবে না, তাহলে ইলেকট্রিসিটি জেনারেট করার কথা কি কথা না বলেন? করার কথা না। কথা না। তাহলে কি করা হয় বলেন তো? ধরেন যখন আপনার মানে ক্লাউডি এনভায়রনমেন্ট থাকে বা ধরেন সান দেখা যাচ্ছে না, সানলাইট পড়ছে না, তখন কি অবস্থা হয় বলেন তো? আপনাদের কি মনে ম্যাম, হচ্ছে? তখন পাওয়ার কম প্রডিউস হবে। প্রডিউস কম হবে, কারণ হচ্ছে কিন্তু আপনার এই সোলার সেলগুলো আসলে কি হয় জানেন, যে ওরা ওই যে আমরা দেখেছিলাম যে সানলাইট কিন্তু আপনার ডিরেক্টও পড়তে পারে, আবার কি রেডিয়েটেড হয়েও আসতে পারে, রিফ্লেক্টেড হয়েও আসতে পারে। বললাম না আপনাদের যে এক্সাম্পল দিলাম যে যে আপনি বাসায় বসেও কিন্তু আপনার সানবার্ন হতে পারে, কিংবা ধরেন যে আপনার সানলাইটের যে হিটটা সেটা আপনি ফিল করতে পারেন। আবার ধরেন আপনার আকাশ মেঘলা, তারপর আপনি বাইরে গেলে দেখবেন যে হ্যাঁ কোনো কারণে সানবার্ন হয়ে গিয়েছে। তার মানে কি যে সান কিন্তু আছেই, সানলাইটটা কোনো না কোনো ভাবে রিফ্লেক্টেড ওয়েতে আপনার সোলার সেলে পৌঁছালেই হলো। হ্যাঁ আপনার যখন আপনার অনেক বেশি ব্রাইটার ডে, একটা ধরেন সানলাইট অনেক বেশি পড়ছে সেলে, তখন যে পরিমাণ সে আপনার ইলেকট্রিসিটি জেনারেট করছে সে পরিমাণ হয়তো করছে না। কিন্তু আপনার যেই ধরেন যে কিছু এনার্জি স্টাডি ইনস্টিটিউট আছে, ওনারা দেখেছেন যে কি আপনার যে সানলাইট না থাকলেও আপনার অলমোস্ট সে তার ম্যাক্সিমাম আউটপুটের 80% দিতে পারে, ঠিক আছে, সোলার সেলগুলো। কিন্তু এখানে আরো কিছু ব্যাপার আছে না বলেন তো? যে ধরেন দিনে গেল ব্যাপারটা, যে হ্যাঁ ক্লাউডি এনভায়রনমেন্ট হলো, যে দিনে আপনার কোনো না কোনো ভাবে রিফ্লেক্টেড ওয়েতে সে এই যে এরকম সানলাইট পাচ্ছে। কিন্তু রাতে কি হবে সেটা বলেন তো? কি করা করা হয় রাতে? কার কোনো আইডিয়া আছে নাকি রাতে কি করা যায়? ধরেন একটা যে কোনো একটা গ্রাম আছে, সেই গ্রামে আপনার পুরোপুরি ওরা সোলার প্যানেলের উপর ডিপেন্ডেন্ট, তখন ওরা কিভাবে কাজ চালায় বলতে পারবেন? স্টোরেজ ইউজ করে। স্টোরেজ ইউজ করে, কারণ কি বলেন তো? আমরা জানি হচ্ছে এই যে ডিসি কে স্টোর করা যায় ব্যাটারিতে, তাই না? কিন্তু এসি কে কি স্টোর করা যায় কিনা বলেন তো আমাকে? না ম্যাম, এসিতে মনে হয় পারা যায় না। না, এসিতে পারা যায় না। আপনি ডিসিতে কি করতে পারেন, যেহেতু আপনার সোলার ফটোভোল্টাইক সেল আমরা জানি হচ্ছে ডিসি পাওয়ার জেনারেট করে, তাহলে আপনি এটাকে স্টোর করতে পারেন ব্যাটারি সিস্টেমে। অথবা আরেকটা ব্যাপার আছে যে ধরেন আপনি একটা কিছু মানে একটা অপশন আছে বুঝছেন, ওটাকে বলা হচ্ছে আপনার নেট মিটারিং একটা অপশন। ওই অপশনটা আপনার অনেকে নেয়, এটা আমাদের দেশে ওরকম ভাবে চালু হয়েছে কিনা আমি জানি না, কিন্তু বাইরের দেশে ধরেন যে ইউকে, চায়না, এগুলো দেশে ওটা অলরেডি চলছে। সেটা হচ্ছে কি যে আপনি ধরেন যখন অনেক বেশি ব্রাইটার ডে, ধরেন অনেক বেশি সানলাইট পাচ্ছেন, তখন আপনার পাওয়ার জেনারেট হচ্ছে, অনেক বেশি ইলেকট্রিসিটি অনেক প্রডিউস হচ্ছে, সেটাকে আপনি কি করলেন আপনার হাউস হোল্ড পারপাসে কাজ করে, বাকিটা কি করলেন যেটা আপনার মানে এক্সেস আছে সেটা আপনি কি করলেন গ্রিডে কানেক্ট করে দিলেন। এখন গ্রিডে কানেক্ট করে দেওয়ার পর সেটা হচ্ছে কি আপনার একটা ক্রেডিট হিসেবে কাউন্ট হলো। আবার যখন আপনার দরকার, যে ধরেন রাতের বেলা বা কোনো কারণে আপনার মানে আপনি যে পরিমাণ দরকার সে পরিমাণ সোলার প্যানেল আপনার ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছে না, তখন আপনি সেখান থেকে ওই ক্রেডিটটা যেটা আপনি কানেক্ট করেন সেটা আপনি ইচ্ছে করলে নিজের পারপাসে ইউজ করতে পারেন, নিজের দরকার যখন আপনার তখন আপনি সেটা ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? যে আপনিও দিচ্ছেন আপনার যেটা এক্সেস সেটা, তারপর আপনার যখন দরকার তখন আপনি আপনাকে এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না, মানে আপনার যে ক্রেডিট সেখান থেকে আপনি টানছেন আর কি, বাকিটা ক্রেডিটটা ইউজ করছেন। বুঝতে পেরেছেন? এই অপশনটা কোনো কোনো জায়গায় আছে, যে এই অপশনটা ইউজ করে করা হয়। এখন দেখেন আমি বলেছিলাম যে এই যে সোলার সেল দেখেন, এটা সোলার সেল মানে হচ্ছে আপনার যে ক্ষুদ্রতম অংশটা যে দেখালাম, বলেন তো এরকম এক একটা সোলার সেল কত ভোল্টেজ পর্যন্ত সাপ্লাই দিতে পারে, কত ভোল্টের হয়? লাস্ট দিন বলেছিলাম যে, মনে পড়ছে যে একটা সোলার সেল কত 0.5। ভোল্ট? 0.5 ভোল্ট। এগুলো বলেছিলাম কি আপনার বিভিন্ন রকম সিরিজ প্যারালাল কম্বিনেশনে, দেখেন এখানে এই যে এক একটা মডিউল বানানো হয়েছে এই সোলার সেলগুলো কানেক্ট করে, আবার এরকম সবগুলো মডিউল যখন আপনার অনেকগুলো মডিউলের সাথে কানেক্ট করে সেটা হচ্ছে অ্যারে। ঠিক আছে। এখন আমি বলেছিলাম যে আপনার
এটা দেখেছিলেন লাস্ট দিন? মনোক্রিস্টালাইন পলিক্রিস্টালাইনটা কি? ইয়েস ম্যাম। হ্যাঁ দেখেছিলেন। বেশি ইউজ করা হয় কোনটা বলেন তো? ম্যাম পলিটা। পলিক্রিস্টালাইন, কারণ এটা হচ্ছে চিপ, তাই না? কিন্তু তারপর যদিও আপনার ইফিসিয়েন্সি কিছু স্যাক্রিফাইস করা হয়, কিন্তু এটা ইউজ করা হয়। আচ্ছা, সোলার প্যানেলের টিল্ট অ্যাঙ্গেল এটা বলেছিলাম না লাস্ট ক্লাসে, মনে মনে আছে কি? টিল্ট অ্যাঙ্গেলটা হচ্ছে কি, যে আপনি দেখবেন যে আমাদের উদ্দেশ্যটা কি বলেন তো, যে সানলাইট যেন সে দিনের ম্যাক্সিমাম সময়ে মানে ফেস করে থাকে, তাই না? প্যানেলটা যেন সানলাইটের দিকে ফেস করে থাকে। এই জন্য আপনার কিন্তু একটা জায়গা, ধরেন একটা দেশে সানটা কিভাবে মানে কোন পজিশনে আছে, এটা কিন্তু অনেক জিনিসের উপর ডিপেন্ড করে, ওই জায়গাটার পজিশনের উপর। তারপর আপনার সিজন কোনটা, উইন্টারে একভাবে থাকে, আপনার ধরেন সামারে একভাবে থাকে। এই জন্য সবকিছু দিক বিবেচনা করে আপনার যে এটা তো আসলে আপনার যে প্যানেলটা, সেটা কিন্তু আপনার সানলাইটকে আবার ট্র্যাক করতে পারছে না, এটা কিন্তু ফিক্সড একবারই বসানো হয়। কোনো কোনো জায়গায় যেগুলো ধরুন অনেক কস্টলি, সেখানে আপনার ওই সানলাইট ট্র্যাকিং এর অপশন থাকে, কিন্তু নর্মাল হাউসের পারপাস যেগুলো দেখবেন বাংলাদেশেও যেগুলো ইউজ করা হচ্ছে, এগুলো কিন্তু ফিক্স থাকে। ওই জন্য ধরেন যে আপনার মানে সামার, উইন্টার, লোকেশন সবকিছু ডিসাইড করে আপনার এমন একটা পজিশনে রাখা যায়, যেটার জন্য কি আপনার অপটিমাল আউটপুট যেন দিতে পারে। এটাই, এই জন্য দেখবেন যে ধরেন যারা এই ধরেন কোম্পানিগুলো আছে সোলার প্যানেল সেট করে, তারা এসে সার্ভে করে যায় যে আপনার প্যানেলটা কোন জায়গায় সেট আপ করলে ভালো হবে, আপনার আপনার জন্য ম্যাক্সিমাম আপনি আউটপুট পাবেন। ঠিক আছে। ইউজুয়ালি আপনার এই যে উত্তর গোলার্ধে কি করা হয়, দক্ষিণ দিকে বসানো হয়, কারণ দেখবেন যে উত্তর গোলার্ধে আপনার সানটা বেশিরভাগ সময় হচ্ছে দক্ষিণ দিকে ঝুঁকে থাকে, আবার দক্ষিণ গোলার্ধে উত্তর দিকে ঝুঁকে থাকে, এই জন্য। আবার উইন্টারে একভাবে থাকে, আবার সামারে একভাবে থাকে। ঠিক আছে, এগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে রাখা হয়। এখন বলেন তো এই টিল্ট অ্যাঙ্গেলটা কি? আমি লাস্ট দিন বলেছিলাম যে টিল্ট অ্যাঙ্গেল, যেটা বললাম যে সোলার প্যানেলটা একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে ঝুঁকানো থাকে, এটাকে বলা হয় টিল্ট অ্যাঙ্গেল। টিল্ট অ্যাঙ্গেলটা একটা ডেফিনেশন বলেছিলাম, বলেন তো এটা কিসের কিসের মাঝখানে অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা হরাইজন্টাল এক্সিসের সাথে আপনার প্লেনটা কিভাবে বসাবেন সেটা। হরাইজন্টাল এক্সিস তো সবাই বোঝেন, সেটার সাথে আপনার হচ্ছে প্লেনটা আপনি কোন অ্যাঙ্গেলে রাখলেন, কতটুকু বাঁকা করে রাখলেন, সেটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, মনে থাকবে? ইয়েস ম্যাম। আচ্ছা এখন বলেন, এই যে আপনি যে ধরেন সোলার সেলগুলো ইউজ করবেন, আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি চুজ করবেন, তাই না? যে আপনি কত কত ওয়াটের আউটপুটের চাচ্ছেন। এখন এই জন্য কিন্তু যারা ধরেন সোলার সেল বানায়, প্যানেলগুলো যারা ডিজাইন করে, ক্রিয়েট করে, তাদের কিন্তু একটা কিছু মানে নেম প্লেটের গায়ে লিখে দিতে হবে, তাই না? যে ধরেন এটা এত ওয়াট আপনাকে দিচ্ছে। ওই যে জিনিসটা যে নেম প্লেটের গায়ে যে একটা কিছু ওরা লিখে, যে আপনার ধরেন যে 200 ওয়াট, ঠিক আছে 200 ওয়াট, ওরা ওই জিনিসটা লিখবে কিভাবে, ধরেন যে ওয়াট পিক, এই ইউনিটটা আসলে ইউজ করা হয় হচ্ছে ওয়াট পিকে। এখন সেটা কি দেখেন, যে আপনি ধরেন বিভিন্ন সোলার সেল আছে, আপনি কোনটা ইউজ করবেন, কোনটা চুজ করবেন, এর জন্য কি আপনার কিছু কম্পারিজন দরকার না? যে যে ওরা যে সেটা লিখছে নেমপ্লেটের গায়ে, যে এটা 200 ওয়াট, এটা 100 ওয়াট, 120 ওয়াট, ওয়াট পিক, তাহলে এগুলো লিখতে হলে ওনাদের নিশ্চয়ই কোনো একটা টেস্টিং অপশন আছে, ওই টেস্টিং অপশনটা পাস করার পরে ওনারা বলতে পারছেন যে হ্যাঁ, এটা তাহলে এত ওয়াট পিক আপনাকে পাওয়ার দিতে পারবে, এটা এত ওয়াট পিক। তাহলে এটার জন্য কি করা হয় দেখেন, সবগুলো সোলার প্যানেলকে একটা মানে ধরেন একটা স্ট্যান্ডার্ড ফলো করে টেস্ট করা হয়, সবগুলোর জন্য একটা স্ট্যান্ডার্ড ফলো করে। কারণ কি, ধরেন যে কোনো জায়গায় আপনার সানলাইট বেশি পড়ছে, কোনো জায়গায় সানলাইট কম পড়ছে, কোনো জায়গায় আবার কিছু আপনার ধরেন টেম্পারেচারের উপর ডিপেন্ড করেও আপনার সেলে কিছু প্রবলেম হয়, সেটাও বলছি। টেম্পারেচার এক এক জায়গায় এক এক রকম। তাহলে কি সবগুলো সোলার সেলকে ওনারা টেস্ট করেন হচ্ছে কিছু বেসিক স্ট্যান্ডার্ড ফলো করে। এই স্ট্যান্ডার্ড গুলো দেখেন এখানে কি লেখা আছে, এই স্ট্যান্ডার্ড গুলো দেখেন এখানে, একটু পড়েন তো একজন, কি লেখা আছে এটা পড়েন। দেখতে পাচ্ছেন আমার মাউসটা, কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ইয়েস ম্যাম। পড়েন তো একজন, রিডিং পড়েন। যেখানে কতগুলো স্ট্যান্ডার্ড ফলো করা হয়, এই যেটা দেখেন, স্ট্যান্ডার্ড ফলো করে সবগুলোকে এই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে টেস্ট করা হয়, এই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে টেস্ট করে তারপর ওদের নেম প্লেটের গায়ে লেখা হয়। যে নেম প্লেটের গায়ে এত কিছু একটা কিছু লেখা হয়, এটাকে বলা হয় হচ্ছে আপনার কি, যে নমিনাল পাওয়ার কত, যে থিওরিটিক্যালি আপনি কত পাওয়ার পাবেন এই সোলার সেলটা থেকে।
এখন ধরেন যদি আপনি ধরেন একটা আমাদের ঢাকায় টেস্ট করলেন, আর একটা হয়তো ধরেন যে আপনি চিটাগাংয়ে টেস্ট করলেন, এরকম ব্যাপারগুলো যদি হয় তাহলে তো আপনার এই দুটো জায়গার আপনার লোকেশনও একই না, আবার ধরেন সানলাইটটা হয়তো যে জায়গা থেকে রাখছেন সেই জায়গায় আপনার প্লেসমেন্টটাও একই না। তাহলে আপনার তো টেস্টের পারফরমেন্স এক একজন এক এক রকম ভাবে দিবে, সেটা তো আসলে তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন না দুইটা সেলের মধ্যে। এই জন্য কি করা হচ্ছে, ওনারা কিছু দেখেন স্ট্যান্ডার্ড ফলো করে টেস্টগুলো করছে। এটা পড়েন, এটা রিডিং পড়েন তো, এটা কি কি লেখা আছে পড়েন। An irradiance of 1000 watt meter per square, solar reference spectrum AM 1.5. This defines the type and color of the light. Cell temperature of 25 degrees Celsius. Importantly, the efficiency of a solar panel drops when the cell temperature rises. রাইজেস, তার মানে কি এই যে অ্যান ইরেডিয়েন্স বলা হয়েছে, ইরেডিয়েন্সটা কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে আসলে আপনার কি, যে সানলাইটের ডেনসিটিটা, মানে একটা ধরেন গিভেন একটা জায়গা আছে, একটা গিভেন সারফেসের মধ্যে আপনার কি যে ধরেন সানলাইটটা পড়ছে কতটুকু, সেটা যে সানলাইটের ডেনসিটিটা কতটুকু, একটা সার্টেন টাইমে কি পরিমাণ সানলাইট পড়ছে, এটা কত রাখা হয় দেখেন সব সময়। এই টেস্টের কন্ডিশনটা কত, এই টেস্ট কন্ডিশনের সব সময় আপনার সবগুলো সেল টেস্ট করা হয়, সেটা হচ্ছে কত 1000 ওয়াট পার মিটার স্কোয়ার, মানে প্রতিটি একক ক্ষেত্রফলে যেন আপনার কি 1000 ওয়াট সানলাইট পড়ে, মানে ইন্টেন্সিটিটা যেন এরকম হয়। এটা সবগুলো সেলের জন্য সেম রাখা হচ্ছে। তারপরে আপনারা দেখেন কি রাখা হয়েছে, সোলার রেফারেন্স স্পেকট্রাম। এটা কি আসলে দেখেন টাইপ অ্যান্ড কালার অফ দ্য লাইট। এই যে সোলারের যে স্পেকট্রাম, এটা কিন্তু আপনার ধরেন গামা রে থেকে শুরু করে রেডিও ওয়েভলেন্থ, সবগুলো ওয়েভের অনেক একটা মিশ্রণ, তাই না স্পেকট্রামটা। এখন আপনার ধরেন এটার জন্য কিন্তু আপনার ভ্যারি করতে পারে পারফরমেন্স, সেলের পারফরমেন্স ভ্যারি করতে পারে। এই জন্য কি করা হচ্ছে আপনার, মানে একটা সার্টেন রেফারেন্স রাখা হচ্ছে, সেটা হচ্ছে কত AM 1.5। এটা হচ্ছে কি যে এএমটা আসলে এখানে আপনার একটু মিসলিডিং, এটা মানে হচ্ছে এয়ার মাস 1.5। একটা স্পেসিফিক কালারের, মানে সবগুলো আপনার সেলের জন্য সানলাইটের একটা স্পেসিফিক কালার, স্পেসিফিক টাইপের একটা একটা রেফারেন্স ধরা হয়, যে এই ধরনের লাইট, এই ধরনের কালার, এই রেফারেন্স অনুসারে আপনার সবগুলো সেল টেস্ট করা হয়। ঠিক আছে, এই নামটা যদিও এখানে বলা হচ্ছে যে এয়ার মাস, এখানে বলা হচ্ছে এটা কিন্তু আসলে এয়ারের কোনো কিছু ব্যাপার না, এটা একটু মিসলিডিং নামটা আপনার। এটা আসলে হচ্ছে কি যে আপনার সানলাইটটা কি পরিমাণ, মানে একটা স্পেসিফিক সানলাইট কি পরিমাণ, কতটুকু আপনার কোনো একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে, সান থেকে আর্থে কি পরিমাণ সানলাইট এসে পৌঁছাচ্ছে, সেটা ডিপেন্ড করছে। আর ওই যে আপনার যেটা বলছে সেল টেম্পারেচার, এটা হচ্ছে কি আপনার সোলার সেলের টেম্পারেচারটা, এটা সবগুলো সেলের টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয়। এখন এটা কেন, এখানে দেখেন আরেকটা কথা বলেছে যে দ্য ইফিসিয়েন্সি অফ এ সোলার প্যানেল ড্রপস হোয়েন দ্য সেল টেম্পারেচার রাইজেস। এটা কেন, কেউ কি বলতে পারবেন? যে আপনি তো সোলার প্যানেলটা চাচ্ছেন যে আপনার সান হচ্ছে অনেক ব্রাইটার হোক, তাহলে যত বেশি সানলাইট আসবে তত বেশি কি আপনার ইলেকট্রিসিটি জেনারেট করবে। এখন আপনার সেল টেম্পারেচারটা কেন আপনার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হচ্ছে, যে বেশি কেন দিচ্ছেন না, যে বেশি হলে আবার আপনার কি হবে, ইফিসিয়েন্সি কমে যাবে, সেটা কেন বলা হচ্ছে, কেউ বলতে পারবেন? এগুলো হচ্ছে টেস্ট কন্ডিশন, এই কন্ডিশনগুলো আপনার সবগুলোর ক্ষেত্রে সেম রেখে এই সেলগুলো টেস্ট করে তারপরে আপনার নেম প্লেটে লেখা হয়। নমিনাল পাওয়ারটা হচ্ছে নেম প্লেটের পাওয়ারটা, যে নেম প্লেটে যেটা আপনি লিখে দিবেন যে এই সোলার সেলটা এত ওয়াট পিক পাওয়ার জেনারেট করতে পারবে আপনার 24 ঘন্টায় বা এরকম কিছু একটা। এখন বলেন তো এই সেল টেম্পারেচারটা বাড়লে কেন এফিসিয়েন্সি ফল করছে, কেউ কি বলতে পারবেন নাকি? না ম্যাম, এটা তো বুঝছি না। আচ্ছা এখন আমাকে বলেন তো যে এই যে সেলগুলো সব সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না? Yes, ma'am. এখন বলেন তো, একটু একটু বললাম যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হলে টেম্পারেচার বাড়লে কি হয়? দেখেন পাওয়ারটা, রেজিস্টিভিটি কমে যায়, রেজিস্টিভিটি কমে যায়, তাহলে কারেন্ট ফ্লো কি হবে? বাড়বে। বেড়ে যাবে। বাড়বে। আচ্ছা দেখেন, এই যে কারেন্ট ফ্লো যে বাড়ছে, আমরা জানি হচ্ছে কি রেজিস্ট্যান্স কমে যায়, কারেন্ট ফ্লো বেড়ে যায়। কিন্তু আসলে পাওয়ারটা আসলে কি বলেন তো, পাওয়ার হচ্ছে আপনার VI, তাই না? পাওয়ার কনস্ট্যান্ট। এটা এটা হচ্ছে আপনার সবসময় কনস্ট্যান্ট থাকছে না, যে আপনার ব্যাপারটা হচ্ছে কি যে আপনার যদি কারেন্টটা বাড়ে, কারেন্টটা যে অনুসারে বাড়ে ভোল্টেজটা তার চেয়ে বেশি পরিমাণে কমে,
এই যে আপনার সোলার সেলগুলোতে আপনার কি হয় যে টেম্পারেচার বাড়ছে, যদি এই 25 ডিগ্রি পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত আপনার ওই ওই রকম ভেরিয়েশনটা হয় না। কি হয় যে টেম্পারেচার যখন আপনার বাড়ছে, রেজিস্ট্যান্সটা কমছে, এটা আমরা জানি, কারেন্ট ফ্লোটা বাড়ছে, কারেন্ট ফ্লোটা বাড়ে বাড়ে হচ্ছে খুবই কম, লিনিয়ারলি বাড়ে একটু একটু করে, কিন্তু ভোল্টেজ যে ড্রপটা, সেই ভোল্টেজ ড্রপটা কি হয় আপনার অ্যাব্রাপ্টলি কমে। এখানে তো আপনি ভি ইকুয়ালস টু আই, মানে এখানে তো আপনি আসলে যে ওহমস ল যেটা, সেটা তো অ্যাপ্লাই করতে পারছেন না, তাই না, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে। এখানে আপনারা কিন্তু দেখেন কারেন্টটা বাড়লেও এখানে ভোল্টেজটা কিন্তু অ্যাব্রাপ্টলি কমছে। তাহলে দেখেন এই দুটোর গুণফলটা কি হবে আলটিমেটলি, বলেন তো? পাওয়ারটা, কারেন্ট বাড়ছে অল্প, কিন্তু ভোল্টেজ কমছে হচ্ছে ধরেন এক্সপোনেনশিয়ালি কমছে। তাহলে দুটোর গুণফলটা মিলে কি আসলে কমবে না বাড়বে, বলেন তো? বুঝছেন আমি কি বলেছি? একটা বাড়ছে একটু একটু করে কিন্তু কমছে বেশি, তাহলে গুণফলটা আলটিমেটলি কমে যাবে না? জি জি ম্যাম। ম্যাম। এই জন্য কি হয়, এটা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি যদি যান আপনি, তাহলে এই সিচুয়েশনটা অ্যারাইজ করে। ঠিক আছে, এই জন্য আপনার এই সিচুয়েশনটা অ্যাভয়েড করা হয় যে যে সবগুলো সেল টেম্পারেচার আপনার 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই রাখা হয়। এখন তার মানে আপনি এটাও চিন্তা করে দেখেন যে আপনি যদি খুব বেশি মানে সানলাইটে মানে এক্সপোজারে বসান যে আপনার প্যানেলটা, তাহলেও কিন্তু আপনার পারফরমেন্স যে সবসময় বেশি হবে এরকমও না। কারণ সানলাইট কিন্তু শুধুমাত্র লাইটই আসছে না, অনেক পরিমাণ হিটও ক্যারি করে আনছে, তাই না বলেন? ওই জন্য বেশি হিট হয়ে গেলে কিন্তু আপনার আবার পারফরমেন্স খারাপ হবে সেলগুলোর। এগুলো সবগুলো চিন্তা করেই আপনার কোনো জায়গায় আপনাকে সোলার প্যানেলটা সেট আপ করতে হবে। ঠিক আছে, এখন দেখেন সাইট অ্যানালাইসিস, এটা কি আসলে বলেন তো? সাইটটা সবসময় এটা চিন্তা করা হয় যে আপনি কোন জায়গায় বসাবেন সোলার প্যানেলটা যেন আপনার কি অপটিমাম আউটপুট দিতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে যে এমন একটা জায়গায় বসাচ্ছেন যেখানে এটা বলেছে দেখেন যে 9টা থেকে 3টা পর্যন্ত যেন ট্রাই করা হয় কোনো শ্যাডো না আসে। শ্যাডো মানে কোনো, আপনি যেখানে প্যানেলটা সেট করেছেন সেখানে যেন কোনো আপনার মানে কোনো ছায়া না পড়ে, যেন আপনার কি এই এই যে 6 ঘন্টা যেন অ্যাটলিস্ট সে ঠিকঠাক মতো সানলাইট পায়। আপনি যে ওই 6 ঘন্টা যে পরিমাণ পাওয়ার জেনারেট করলেন সেটা আপনি ইচ্ছে করলে ব্যাটারিতে স্টোর করতে পারেন, পরবর্তীতে সেই ব্যাটারিটা থেকে আপনি ইউজ করতে পারেন, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এখানে সাইট সিলেকশনের জন্য বলছে যে আপনার এই যে এটাই যে আপনার না 9টা থেকে 3টা পর্যন্ত যেন সানলাইট পায়। আর কি বলেছে আপনার মান্থ অনুসারে আপনি যে সেট করবেন, যে ধরুন কোন একটা সার্টেন একটা বছরের তো একটা সার্টেন সময় বা একটা সার্টেন সার্টেন সিজনে আপনি যাবেন, যে চেক আপ করবেন যেখানে আপনার কোন পজিশনে বসানো হয়, ওই যে মান্থ, ওই মান্থে আপনার সানটা আসলে কি থাকছে। যে আপনি যদি ওভার স্কেল চিন্তা করে বসান তাহলে তো এর চেয়ে আপনার অবশ্যই যে যখন আপনার অন্যান্য সময় বছর তখন তো আরো বেশি পরিমাণ পাওয়ার জেনারেট হবেই। এরকম ব্যাপারগুলো চিন্তা করে আপনার সাইটটা অ্যানালাইসিস করা হয়। আপনি তো আসলে সব জায়গায় সোলার প্যানেল বসাতে পারবেন, তাই না? কিন্তু হচ্ছে আপনার কি যে কোন লোকেশনে কোন পজিশনে বসাবেন প্যানেলটা, সেটাই হচ্ছে আপনার এখানে অ্যানালাইসিস করা হচ্ছে। এখানে দেখেন কি হচ্ছে, এই যেটা বললাম যে সোলার সেল থেকে এখানে মডিউল থেকে অ্যারে তৈরি করা হচ্ছে। এখন এখানে দেখেন কি হচ্ছে, এই যে এখান থেকে যে পাওয়ারটা পাচ্ছেন সেটা হচ্ছে ডিসি। এই ডিসি পাওয়ারটা দেখেন এখানে পাওয়ার সেন্টার একটা দেখানো হচ্ছে। এখন আপনি ডিসি পাওয়ার ইউজ করতে পারেন, যেগুলো কিছু আপনার ডিসি লোড আছে এগুলো বলেছিলাম, যেগুলো ডিসি তে রান করে সেগুলোতে আপনি সরাসরি কোনো ডিসি ডিসি কনভার্টার ইউজ করে করতে পারেন। ডিসি ডিসি কনভার্টার কি আপনারা পড়েছেন কিছু, যে ডিসি থেকে ডিসি কনভার্ট করে, এগুলো জানেন? ধরেন আপনি এখানে ধরেন এখানে 100 ভোল্ট ডিসি জেনারেট করেছেন, তাহলে আপনার তো যে মোবাইলে কি 100 ভোল্ট লাগে ডিসি? মোবাইল চার্জারে আপনি যদি ডিসি চান, যে আপনার এখান থেকে ডিসি আপনার ব্যাটারিটাকে চার্জ দিবেন 5 ভোল্টের ব্যাটারি, তখন তো আপনি 100 ভোল্ট কানেক্ট করতে পারবেন না, পারবেন? তখন আপনি কি করবেন, ডিসি থেকে ডিসি কনভার্ট করবেন, তখন স্টেপ কি করবেন, স্টেপ কি হচ্ছে, স্টেপ ডাউন হচ্ছে না আপ হচ্ছে বলেন তো? ডাউন। ডাউন স্টেপ হচ্ছে। ডাউন হচ্ছে। আমি জিজ্ঞেস করেছি কি যে এই যে স্টেপ ডাউন করার যে মেকানিজমটা, এটা একটা কনভার্টারের মাধ্যমে করা হয়, এটা কি আপনারা শিখেছেন নাকি এই ধরনের কোনো কনভার্টার যে ডিসি থেকে ডিসি কনভার্ট করে? যে আপনারা জানেন যে এসি থেকে এসি কনভার্ট করে, যেমন হচ্ছে আপনার কি বলেন তো, এসি থেকে এসি স্টেপ ডাউন স্টেপ আপ করে, এগুলো কি পড়েছেন? ট্রান্সফরমার দ্বারাই তো করে। ট্রান্সফরমার দ্বারাই করা যায়, কিন্তু ডিসি থেকে ডিসি কি ট্রান্সফরমার দিয়ে করা যায় সেটা জিজ্ঞেস করেছি আমি। না ম্যাম, তাহলে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে তো আপনার ট্রান্সফরমারটা স্যাচুরেটেড হয়ে যাবে, তাই না? তাহলে আপনি কি ইউজ করবেন, সেরকম কোনো কনভার্টার পড়েছেন কিনা আমি সেটা জিজ্ঞেস করেছি। মেবি পড়া হয় নাই। আচ্ছা, বুস্ট হচ্ছে আপনার একজন লিখেছেন বুস্ট বুস্ট হচ্ছে কি আপনার স্টেপ আপ করে।
ঠিক আছে, বুস্ট করে ডিসি থেকে ডিসি তে যদি আপনি লেভেল বাড়াতে চান তাহলে বুস্ট করে। আর এখানে আপনার ধরেন বাক, যদি এটা একটা কনভার্টার আছে, এগুলো পরে পড়বেন। বাক কনভার্টার, বাক মানে হচ্ছে বাঘ যেমন খেয়ে ফেলে না, ওরকম বাক কনভার্টার কি করে আপনার স্টেপ ডাউন করে। ঠিক আছে, এরকম কিছু কনভার্টার আছে, এগুলো পড়বেন যে ফোরটুতে। ওগুলো হচ্ছে আপনার ধরেন ডিসি ডিসি কনভার্টারের মাধ্যমে আপনি যেগুলো আপনার ডিসির মানে অ্যাপ্লিকেশন দরকার সেখানে আপনি ডিসি সাপ্লাই সরাসরি দিতে পারেন। আবার ধরেন যেখানে আপনার এসি পাওয়ার দরকার সেখানে আপনি কি ইউজ করবেন বলেন, ইনভার্টার ইউজ করবেন। যে ডিসি থেকে এসি ইনভার্ট করে তারপরে আপনি ইউজ করছেন, যে পাওয়ারটা আপনার ডিসি জেনারেট হলো সেখান থেকে আপনি এসি করে ইউজ করছেন। আবার আপনি কি করতে পারেন টেম্পোরারিলি, এই যে সোলার ব্যাটারি কিছু পাওয়া যায়, এগুলোতে আপনার কি স্টোরেজ করে রাখা যায়, এখান থেকে আপনি যে ব্যাটারিতে স্টোর করে পরে আপনার যখন দরকার তখন আপনি সেটা ইউজ করলেন। ঠিক আছে, এই যে বললাম যে কিছু কিছু এই সোলার প্যানেলগুলোর আপনার ট্র্যাকিং কিছু মেকানিজম থাকে, সেগুলো আপনার সানলাইটকে ট্র্যাক করতে পারে, কিন্তু ম্যাক্সিমামই এখনো এটা তৈরি হয়নি যে ট্র্যাক মানে বাসা বাড়ির পারপাসে এই ট্র্যাকিং মেকানিজমটা। ঠিক আছে, সানলাইটকে ট্র্যাকিং করে যে। আচ্ছা, এখন এটা আপনারা বলবেন আমাকে, যে বলেন তো যে এই যে সোলার, যে আমরা সোলার ফটোভোল্টাইক সেল পড়লাম এটা সেটা, বা ধরেন সানলাইট ইউজ করে পাওয়ার জেনারেট করা দেখলাম, যে সিএসপি দেখলাম, এগুলোর আমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে বলেন তো? আপনারা বলবেন আমাকে, এটা আমি আমি বলবো না। বলেন কি মনে হতে পারে আপনার? সুবিধা অসুবিধা অনেক আছে, কি কি আছে বলেন তো, সুবিধাগুলো বলেন আমাকে, প্রস গুলো বলেন, কি কি প্রস বলেন, নিজে নিজে যেটা মনে হয় সেটা। প্রথমে মাথায় কি আসে আপনার? যে আপনার টাকার কথা মাথায় আসে, যে আপনার আপনি আপনি সোলার প্যানেলটা একবার সেট করলেন, তারপরে আপনার কিন্তু আর এটা রান করতে গিয়ে তার টাকা পয়সা লাগছে না কোনো, যেমন আপনার যেমন যে মানে জেনারেটরকে রান করাচ্ছেন, সেই জেনারেটরের সাহায্যে আপনাকে মানে ফুয়েল দিতে হচ্ছে, এটা সেটা মেনটেনেন্স করতে হচ্ছে, এগুলো কিন্তু নেই, তাই না? আপনার ধর মোটামুটি ফ্রি অফ কস্ট, তাই কি না বলেন তো? জি ম্যাম। ফ্রি সানলাইট হচ্ছে ফ্রি। সেকেন্ড বলতে পারেন হচ্ছে কি, যে আপনার কোনো রিনিউয়েবল। রিনিউয়েবল মানে এটা আপনি ইচ্ছে মতো ইউজ করতে পারছেন, বারবার ইউজ করতে পারছেন, অ্যাবান্ডেন্ট পরিমাণে আছে, আপনার কোনো পলিউশন নাই, কোনো নয়েজ নাই, কোনো ওয়েস্ট নাই, আছে? পলিউশন নাই, নয়েজ নাই, ওয়েস্ট নাই, এগুলো কিছু নেই। তাহলে আপনার হচ্ছে কি, এটা গ্রিন এনার্জি। সবাই কিন্তু আমরা এখন গ্রিন এনার্জির দিকেই যাচ্ছি, সবকিছু রিনিউয়েবল এনার্জি, সম্পূর্ণটা গ্রিন এনার্জি। মানে কিভাবে আমাদের পলিউশন কমানো যায়, আর্থকে বাঁচানো যায়, আবার সাথে সাথে আপনাকে এটাও খেয়াল রাখতে হচ্ছে যে ইকোনমিক হচ্ছে কিনা। আপনি এটা মানে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট থেকে টাকা খরচ করে অনেকগুলো তৈরি করছেন না, কোল কোল বার্ন করে সেটা থেকে আপনার স্টিম অনেক অ্যারেঞ্জমেন্ট, সেগুলো সবকিছু থেকে আপনি বেঁচে যাচ্ছেন। তারপরে হচ্ছে কি, যে আপনি মানে আপনার ডিপেন্ডেন্সিটা কমলো, যে গ্রিড থেকে আপনি পাওয়ার টানছেন না। একটা ধরেন একটা গ্রাম আছে, সেই গ্রামের সবাই আপনার কি হচ্ছে, সোলার প্যানেল নিজেই বাসার বাড়িতে সেট করেছে, তাহলে 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 তারা কি বলেন তো, তারা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। তাদের এই যে এনার্জি যেটা ইউজ করছে তারা, সেটা কোনোভাবেই আপনার কি করতে হচ্ছে না, গ্রিড থেকে টানতে হচ্ছে না, কারোর উপর ডিপেন্ডেন্ট না, ইলেকট্রিসিটি বিল পে করতে হচ্ছে না, তাই না? এরকম অনেক কিছু ব্যাপার আছে। আচ্ছা, আর কি হচ্ছে বলেন তো, যে আপনার মেইনটেনেন্সটা অনেক কম, ঝামেলা কম। তারপরে আপনি যে ধরেন কোনো কিছু আপনার যেহেতু ফুয়েল নাই, ফুয়েলটা আপনাকে কি ট্রান্সপোর্ট করে নিয়ে আসতে হচ্ছে না, এই ট্রান্সপোর্টেশনের যে হ্যাজার্ডটা সেটা নেই। এই তো, তারপরে হচ্ছে কি, আপনার যেহেতু এটা নতুন একটা কনসেপ্ট, মানে মোটামুটি নতুন, বেশি খুব বেশি দিনের পুরাতন না, এখন এটার জন্য আপনার নতুন নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে মানুষজনের। অনেকে ধরেন যে ইঞ্জিনিয়াররা আরো বেশি কাজ করতে পারছে, তাই না? ওয়ার্কারদের মাথায় আরো কিছু নতুন নতুন আইডিয়া আসছে, মানে জব মার্কেট তৈরি হচ্ছে। আর আর খারাপ দিকগুলো কি কি বলেন দেখি, খারাপ দিক কি হতে পারে আপনাদের মনে হচ্ছে? কি কি অসুবিধার সৃষ্টি করতে পারে আমাদের এই প্যানেলটা, বলেন? কি কিছু বলেন না কেন? ঘুমান তাই না, আমি যখন ক্লাস নেই বসে বসে? সার না থাকলে তো কাজ করবে না। এরিয়ার উপর ডিপেন্ড করবে মনে হয়। মানে হ্যাঁ, এরিয়ার উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে যে আপনার সবচেয়ে মেইন ব্যাপারটা আসে আসলে মাথায়, যে টাকা অনেক, আপনার ক্যাপিটাল কস্টটাই অনেক। যে এই যে পিভি সেলগুলো, এগুলো তো আপনার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এগুলো অনেক কস্টলি, তাই না? যদিও আপনার এখন আমাদের সরকার অনেক বেশি মানে ধরেন এনকারেজ করছে, কিছু ইনসেনটিভ দিচ্ছে, যে হ্যাঁ আপনি ইউজ করেন তাহলে আপনার এই সুবিধা সেই সুবিধা, এটা সেটা দিব। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, মানুষজন আস্তে আস্তে অবশ্যই কি ইন্সপায়ার্ড হচ্ছে, যে ক্যাপিটাল কস্টটা কোনোভাবে মেনটেন করা গেলে বাদ বাকিগুলোতে সময় আমাকে টাকাতে ইউজ করতে হচ্ছে না, লং টার্ম চিন্তা করে মানুষজন কিনছে। তারপরে হচ্ছে কি, যে এখনো মানে ওইভাবে কিছু কিছু ব্যাপারে মানে ইফিশিয়েন্ট না, এখনো অনেক কিছু গবেষণা চলছে যেন কোনোভাবে ইফিসিয়েন্সি বাড়ানো যায় খরচ কমিয়ে।
এই ব্যাপারগুলো। আর ধরেন যেখানে আপনারা যেটা বললেন যে সানলাইট না থাকলে জিনিসগুলো তখন আমাদের অন্য কিছুর উপর ডিপেন্ড হতে হচ্ছে, তাই না? ধরেন অনেক দিন ধরে কোনোভাবেই সানলাইট নাই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে অন্য কিছুর উপর ডিপেন্ড করতে হচ্ছে। এই ব্যাপারগুলো এখনো কিছু লিমিটেশন আছে, এগুলো কি করা হচ্ছে, আপনার ট্রাই করা হচ্ছে যেন কমানো যায়। ঠিক আছে, এখন আসেন উইন্ড এনার্জি। এখন বলেন তো, কি উইন্ড টারবাইন দেখেছেন এরকম বড় বড় কোথাও? রিনিউয়েবলের মধ্যে বুঝছেন অনেকগুলো ভাগ আছে, এগুলো শেষ করতেই হিমশিম খাওয়ার মতো অবস্থা। ঠিক আছে, উইন্ড এনার্জি বলেন, এখন উইন্ড টারবাইন এগুলো কি বলেন তো? উইন্ড টারবাইন দেখেছেন না এটা? জি ম্যাম, দেখেছি। আমাদের প্রজেক্ট ল্যাবে দেখবেন যে এটার একটা প্রোটোটাইপ তৈরি করা আছে, ছোট্ট একটা, দেখেছেন? প্রজেক্ট ল্যাবে গিয়েছেন না আপনারা? ওখানে দেখেছেন না একটা প্রোটোটাইপ তৈরি করা আছে, ছোট্ট একটা উইন্ড টারবাইন এরকম? জি ম্যাম। উইন্ড টারবাইন দিয়ে যে আপনার পাওয়ার জেনারেট করা হচ্ছে, এটা আপনার কিন্তু আস্তে আস্তে দেখেন ডে বাই ডে বাড়ছে। এখানে ডে বাই ডে মানে বাড়ছে, মানে দেখেন 2000 সাল থেকে শুরু করে 2020 নাগাদ দেখেন কয়েক গুণ বেড়েছে আপনার যে আপনার ইনস্টল উইন্ড টারবাইনের ক্যাপাসিটি, যে উইন্ড টারবাইন দিয়ে পাওয়ার জেনারেট করা হচ্ছে, এটা আপনার 20 বছরে দেখেন মানে মানে বুঝতে পারছেন যে আগের তুলনায় এখন আমরা রিনিউয়েবলের দিকে বেশি যাচ্ছি, এই জন্য আমাদের যেটা অ্যাবান্ডেন্ট পরিমাণে আছে সেদিকে আমরা বেশি কনসেন্ট্রেট করছি। তাহলে এই যে উইন্ড টারবাইন দিয়ে যেগুলো আপনার পাওয়ার জেনারেশনের ক্যাপাসিটি, সেটা আস্তে আস্তে আপনার বাড়ছেই, অনেক গুণ বেড়েছে। দেখেন এখানে কত গুণ দেখা যাচ্ছে। এখানে আপনার একটা কিউমুলেটিভ একটা সার্ভে দেখানো হয়েছে, দেখেন 2000 সালে কতটুকু ছিল, 2001-এ কি হয়েছে, এটার সাথে আরো কিছু অ্যাড হয়েছে, কত দেখেন অলমোস্ট 17,400, সেখানে আপনার কত 23,000 মানে 24,000 ধরেন, অলমোস্ট 7,000 মেগাওয়াট বেশি হয়েছে। দেখেন ক্যাপাসিটি অ্যাড হয়েছে, এরকম করে দেখেন আপনার প্রতি বছরই বেড়েছে আলটিমেটলি। এখন আপনার এই যে দেখেন এখানে আপনার কান্ট্রি ওয়াইজ কতগুলো একটা চার্ট দেওয়া আছে, যে আপনার 2017 সালের একটা সার্ভে এটা, যে আপনার 2017 সালে এটা হচ্ছে আপনার এডিশনের দিক থেকে যে কোন কান্ট্রি সবচেয়ে বেশি এডিশন করলো, এই যে উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি সবচেয়ে বেশি এডিশন করেছে চায়না, ইউএসএ, জার্মানি, এভাবে। আর এটা হচ্ছে আপনার কি যে টোটাল ক্যাপাসিটি এখন পর্যন্ত আপনার 2000 এখানে 17 পর্যন্ত আছে, 17 পর্যন্ত টোটাল ক্যাপাসিটি কার বেশি, সেখানেও আপনার চায়না দেখেন সবচেয়ে এগিয়ে, চায়না, ইউএসএ দেখেন। মানে ব্যাপারটা হচ্ছে কি আসলে জানেন, মানে এই উইন্ড টারবাইনের জন্য মেইন প্রবলেমটাই হচ্ছে কি জানেন, দেখেন জায়গা, অনেক বেশি জায়গা লাগে, অনেক বেশি জায়গা লাগে। এখন ধরেন যেগুলো কান্ট্রি অনেক রিচ, তাদের কাছে অনেক অ্যাবান্ডেন্ট পরিমাণে জায়গা পড়ে আছে, তারাই হচ্ছে কি আপনার উইন্ড টারবাইন ইউজ করে পাওয়ার জেনারেট করতে পারছে বেশি। মেইন প্রবলেম হচ্ছে আপনার এই যে জায়গা। আর এই যে স্ট্রাকচারটা লক্ষ্য করেন, স্ট্রাকচারটা দেখেছেন যে মানে কত রিজিড হতে হবে, বিশাল একটা টাওয়ার। এখানে ধরেন আপনাকে এই যে টারবাইনটা ব্লেডটা দেখেছেন না, ব্লেড গুলো ঘোরে তো, এর পেছনেই বুঝছেন কিছু গিয়ার বক্স, তারপরে জেনারেটর থাকে এখানেই উপরেই। এটাকে কিন্তু আপনাকে রিচ করতে হবে, মেইনটেনেন্স যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে কোনোভাবে এই টাওয়ারটাতে ধরেন সিঁড়ি দিয়ে উঠতে হবে এই পর্যন্ত। আবার আবার এই যে যদি আপনি জেনারেটরকে ধরতে চান, অনেক সময় আপনার কি হয় জানেন, এই যে এখানে আপনার গিয়ার বক্স থাকে, গিয়ার বক্সে অনেক মেইনটেনেন্স দরকার হয়, আপনাকে বারবার এটাকে রিচ করতে হয়। তারপরে এখান থেকে তার তার এসে নিচে আসে, আপনার স্টেপ আপ ট্রান্সফরমারটা নিচে থাকে। এই যে এইগুলো আপনার হ্যাজার্ড যেগুলো, এগুলোর জন্যই এটা কিন্তু মানে এখন পর্যন্ত ধরেন বড় বড় দেশগুলোরই মানে আয়ত্তে আছে, ছোট ছোট কান্ট্রিগুলোর এখনো এটা ধরা ছোঁয়ার বাইরেই চিন্তা করতে পারি আমরা। ঠিক আছে, এখন দেখেন কি দেখা যাচ্ছে যে এখানে মানে ক্যাপাসিটি কাদের বেশি, আর এটা হচ্ছে কি আপনার বিভিন্ন কোম্পানি যারা আপনার উইন্ড টারবাইন ম্যানুফ্যাকচার করে, এখানে কোম্পানির কিছু নাম দেওয়া আছে, দেখেন ভেস্টাস, সিমেন্স, এনারা হচ্ছে কি যে আপনার উইন্ড টারবাইন ম্যানুফ্যাকচার করেন। এর মধ্যে দেখেন এখানে দেওয়া আছে অনশোর আর অফশোর। অনশোর অফশোর কি, এটা কি কেউ জানেন? যে আপনার উইন্ড টারবাইন গুলো কখনো কখনো দেখবেন কি যে সমুদ্রের পাশে, আবার কোনটা দেখবেন যে সমুদ্র থেকে অনেক দূরে উপকূলে, দেখবেন যে কোনোটা কোনোটা উপকূলে, কোনটা দেখবেন যে সমুদ্র থেকে দূরে। অফশোর যেটা সমুদ্র থেকে দূরে সেটা, আর অনশোর হচ্ছে কি আপনার যে সমুদ্রের কাছাকাছি জায়গায় বা সমুদ্রের মধ্যেও থাকে অনেক সময় টারবাইন গুলো। আচ্ছা দেখেন এই যে যেটা আপনার একটু ডিপ ব্লু, সেটা হচ্ছে আপনার অনশোর। দেখেন ভেস্টাস কোম্পানি ওদের সবগুলোই হচ্ছে কি আপনার টারবাইন সেট আপ করা হচ্ছে, যতগুলো টারবাইন সেট আপ করছে তাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে আপনার 9.6 গিগাওয়াট,
সবচেয়ে হাইয়েস্ট ক্যাপাসিটির টারবাইন তারা এখন পর্যন্ত ম্যানুফ্যাকচার করেছে, সেট আপ করেছে। ঠিক আছে, এখন এগুলো সবগুলি হচ্ছে কোথায়? আপনার সমুদ্রে, অনশোর, সমুদ্রের কাছাকাছি বা সমুদ্রে। সমুদ্রেও আপনি যখন সেট আপ করবেন টারবাইনগুলো, তখনও কিন্তু আপনার একটা জায়গা ব্লক করতে হয়। আবার যে টারবাইনের ব্লেড গুলো দেখলেন না, ওই ব্লেডের থেকে আপনার মানে একটা একটা টারবাইন থেকে একটা টারবাইন দেখবেন কি গ্যাপে গ্যাপে বসানো হচ্ছে। গ্যাপে গ্যাপে বসানোর কিন্তু রিজন আছে। আপনি যদি অ্যাটলিস্ট ধরেন ওরকম একটা কিছু হিসেব আছে যে আপনি যদি ওই রোটরের যে ব্লেড গুলো, এই রোটরের ব্লেড ডায়ামিটারের, এদের ব্লেডের যে ডায়ামিটার, এই ডায়ামিটারের অ্যাটলিস্ট ধরেন 5 টাইমস পরিমাণ জায়গা ছাড়তে হয় একটা থেকে আরেকটার জন্য। এই যে এখান থেকে দেখবেন, এটাতে ধরেন আপনার কি যে অফশোর না অনশোর বলেন তো? এটা সমুদ্রে নাকি সমুদ্রে না? শিওর। অফশোর। তাহলে এখানে আপনার দেখেন জায়গা ছাড়তে হচ্ছে কতটুকু। আপনি ইচ্ছে মতো করতে পারেন না যে হ্যাঁ জায়গা বাঁচানোর জন্য আমি পাশাপাশি বসিয়ে দিলাম, এটার পাশাপাশি বসিয়ে দিলাম, যে একটুখানি গ্যাপ থাকলো দুটোর মধ্যে, কোনো সমস্যা নেই, এটাও চিন্তা করতে পারবেন না আপনি। ঠিক আছে, আপনাকে অ্যাটলিস্ট একটা জায়গা মেনটেন করতে হবে, না হলে আপনার সে কোনোভাবেই কি এটাকে ঘুরিয়ে পাওয়ার জেনারেট করতে পারবেন না। বাতাসের একটা ব্যাপার আছে না, বাতাসটা আপনার বাধাপ্রাপ্ত হবে একটার সাথে একটা, ঘোরাতে পারবে না। এখন দেখেন তাহলে কি বলছে, যেখানে আপনার ভেস্টাস কোম্পানি ওনারা ধরেন সবচেয়ে বেশি অনশোর উইন্ড টারবাইন সেট আপ করেছেন। আর এই যে সিমেন্স, যেটা দেখেন সিমেন্স গ্যামেসা, এরা কি করেছে দেখেন, ওদের মধ্যে কিন্তু দেখেন এই যে এটা কি বলা হয়, এই কালারটা কি, এই কালারটা কি বলে এটা বলুন তো রাইসা? অফশোর। হ্যাঁ, এটা অফশোর, কিন্তু এই কালারটার নাম কি? স্কাই ব্লু নাকি? স্কাই ব্লু না, একটু ধরেন dark। যে, হ্যাঁ এটাকে কি যেন একটা বলে, টি দিয়ে নাম, টিল। টিল, টিল, হ্যাঁ টিল। ওই যে টিল কালার দেখেন, টিল কালার হচ্ছে কি আপনার এই যে সিমেন্স যেটা গেমেসা, ওরা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে দেখেন ওদেরটাই, কিন্তু দেখেন টিল কালার কিন্তু আর কোথাও নেই তেমন ভাবে। মানে হচ্ছে অফশোর উইন্ড টারবাইনের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ক্যাপাসিটির ওরা টারবাইন ম্যানুফ্যাকচার করেছে, সেটা হচ্ছে সিমেন্স গেমেসা কোম্পানি অফশোর গুলোর মধ্যে। ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো কোম্পানির মানে দেয়া আছে, যে লিস্ট দেয়া আছে এখানে নামগুলো, যে ওনারা মানে কে কতটুকু ক্যাপাসিটির উইন্ড টারবাইন ম্যানুফ্যাকচার করছে। মানে বোথ আপনার সমুদ্রের তীরবর্তী আর সমুদ্র থেকে দূরে দূরে একই কথা। সমুদ্রে যদি আপনি টারবাইন গুলো সেট করেন, তাহলে কিন্তু একটা জায়গা নিয়ে করতে হয়, বুঝছেন? তখনও কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে হ্যাঁ সমুদ্র জায়গা নিয়ে নিলাম, তার মানে তো এরকম না জায়গাটা আইডল পড়ে আছে। অনেক সময় দেখবেন শিপ টিপ মুভ করে, ওদেরকেও জায়গাটা ছাড়তে হবে, এই জন্য অনেক কিছু ব্যাপার চিন্তা করতে হয়। জায়গাটা আপনার কিন্তু অনেক কস্টলি, আপনি যদি ভাড়া নেন বা কিছু করে অনেক কস্টলি হয়ে যায়, জায়গার খরচটা সবচেয়ে বেশি। এই জন্য ধরেন যেখানে আপনার কম রিকোয়ারমেন্ট দরকার, সেগুলো জায়গাতে কখনোই বলে না যে আপনি উইন্ড টারবাইন সেট করেন। ঠিক আছে, সোলার প্যানেলিস ওকে বা অন্য কিছু ওকে, কিন্তু উইন্ড টারবাইন আপনি অ্যারেঞ্জ করতেই আপনার অনেক কিছু লাগবে, মেনটেনেন্স করতে অনেক কিছু সময় লাগবে, অনেক ইঞ্জিনিয়ার লাগবে। কারণ বললাম যে আপনার অনেক বেশি টাওয়ার হাইট, সেখানে উঠে উঠে আপনাকে মেনটেন করতে হচ্ছে। আপনি ধরেন যে সমুদ্রে কোনো একটা টারবাইন সেট আপ করলেন, সেটা আপনি ধরেন অনেক দূর থেকে বোট থেকে আসলেন, বোট থেকে এসে ওখানে নামলেন, নেমে আবার আপনাকে ধরেন 50-60 ফিট এরকম ধরেন সিঁড়ি বাইতে হচ্ছে, সিঁড়ি বেয়ে সেখানে আপনার উপরে উঠে তারপর সেটা মেনটেন করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা একটা আপনাদের জিনিস দেখাই, তাহলে এটাতে আমি একটু পরে আসি। এই ভিডিওটা একটু দেখেন আজকে, কি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে? স্লাইডটা। ওকে, এই ভিডিওটা দেখানোর পরে তারপরে আমি পড়াবো, তাহলে একটু বুঝতে ইজি হবে। আচ্ছা, কালকে যে আপনাদের একটা ক্লাস আছে, ওটা কি রাইসা সবাইকে বলেছেন? ম্যাম আমি তো বিটুদেরকে বলেছি, সালমান বলছিস? সালমা কি বলেছেন? জি ম্যাম বলেছে। জি ম্যাম, আচ্ছা জানানো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। একটু এটা দেখেন আপনারা, উনি উনি সুন্দরভাবে বর্ণনা করেছেন, তারপরে আমি বলবো না হলে। দেখেন mankind to convert the energy contained in ব্যাপারটা কি বুঝছেন, কি বলেছেন উনি? আমাদের বাতাসে যে ধরেন যে শক্তিটা আছে, আমরা জানি হচ্ছে কি যে আপনার বাতাস বয় মানে হচ্ছে একটা নিশ্চয়ই এনার্জি কারণে সে ফ্লো করছে। এখন বাতাসের যে এনার্জি, সেটা আমরা জানি হচ্ছে কি যে আপনার কোনো এনার্জি আপনার বা কোনো শক্তির কি সৃষ্টি বা বিনাশ নেই। আপনি যদি কোনোভাবে এই যে বাতাসের স্পিডটাকে স্লো ডাউন করতে পারেন কোনো কিছুর সাহায্যে, তাহলে সেই স্পিডটাকে আপনি কি করতে পারেন, ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে কি করতে পারেন, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারেন, সেটা আলটিমেটলি আপনি
যাই করেন, আগে যেমন অনেক যুগে অনেক আগে কি করা হতো আপনার, এই যে উইন্ড টারবাইন দিয়ে আপনার কি করা হতো যে গ্রাইন্ডিং মেশিন ইউজ করার মানে এই পারপাসে ইউজ করা হতো, যে বাতাস আসছে এটাকে আপনার ফ্লো করাচ্ছে, সেটাকে আপনি কি করছেন, একটা কোনো মানে গ্রাইন্ডিং মেশিন মুভ করছে, কোনো একটা কিছু ধরেন শস্য কোনো একটা গুঁড়ো করছে বা এরকম কিছু পারপাসে ব্যবহার করা হচ্ছে। এখন ধরেন আস্তে আস্তে আমরা বুঝতে পারছি কি যে আপনার এই উইন্ড এনার্জিটাকে কাজে লাগিয়ে কি করতে পারি, আমরা পাওয়ার জেনারেটর করতে পারি। সেটাই এখানে করা হচ্ছে আসলে, যে আপনার বাতাসের যে এনার্জি সেটাকে আপনার কি করছে, যে এই টারবাইনের ব্লেডগুলোর অ্যারেঞ্জমেন্টটা দেখলেন এমন ভাবে করা যে হচ্ছে কি একটু টিল্টেড করা, আর হচ্ছে এয়ারফয়েল শেপে, সেটা হচ্ছে কি যে আপনার একদিকে সে লিফটিং বাতাস যখন ফ্লো করবে তখন সে একদিকে একটা লিফটিং ফোর্স দিচ্ছে, দেখেছেন না, মানে হচ্ছে কি এটা একজন আমরা রোটেট করতে পারি এরকম একটা ব্যবস্থা। এটা এই ধরনের টারবাইনটা, এটা টারবাইনটা হচ্ছে আপনার আসলে যে হরাইজন্টাল টারবাইন, বুঝছেন, এটা হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে সে রোটেট করছে। আবার ভার্টিক্যাল টারবাইনও আছে, সেটাও আমরা দেখব। যে তাহলে হচ্ছে কি আপনার এই স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি করা যেন হচ্ছে কি আপনার একটা লিফটিং ফোর্স দেয়, সে যেন আপনার কি হচ্ছে যে মানে ঘুরতে পারে, একটা একটা রোটেটিং মোশন আসে আসলে আলটিমেটলি, যে আপনার মানে পাখাগুলো এভাবে ক্রিয়েট করা, এমন ভাবে আর্কিটেকচাররা ডিজাইন করেছেন। তারপরে হচ্ছে কি আপনার যে এর সাহায্যে এখন এটা তো অনেক স্লো মুভিং যেই ইয়াটা মানে আপনার ঘুরছে যে রোটরটা, সেটা কিন্তু আপনার কোনোভাবে জেনারেটরকে মুভ করানোর জন্য ইনাফ না। এই জন্য কি ইউজ করা হচ্ছে বলেন তো, এখানে বলা হয়েছে একটা কথা, ওটা কি শুনেছেন নাকি বলেন তো, কি ইউজ করা হচ্ছে, দেখেছেন কি ইউজ করা হয়েছে Gear. এখানে? গিয়ার বক্স ইউজ করেছে। গিয়ার বক্সটা কি করে আপনারা পড়েছেন না, ওই যে কিছু রেশিওতে আপনার কি করছে, স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে। আপনারা 3-1 সিগনালে পড়েছেন যে গিয়ারের কিছু অঙ্ক ছিল, মনে আছে, অ্যানালগাস সিস্টেমে? মনে পড়ছে কি, মানে গিয়ারটা আপনার কি করছে, আপনি স্পিডটাকে কোনোভাবে বাড়িয়ে দিচ্ছে, ধরেন 1.9 একটা রেশিওতে বাড়াচ্ছে, তখন সেই গিয়ার বক্সের পাশে আবার কি লাগানো, একটা ব্রেক, দেখেছেন না, ব্রেক লাগানো, মানে কোনো কারণে যদি খুব জোরে ঘোরে, সেই জোরে ঘোরালে আবার আরপিএমটা কিন্তু আপনি জেনারেটরকে ম্যাচ করতে পারবেন না, তখন কোনো কারণে আপনার মানে একটা ম্যাল ফাংশন হতে পারে। এই জন্য কি হচ্ছে, আপনার ব্রেকও আছে, যে আপনার কি যেন মানে স্পিডের লিমিটটাকে যেন কন্ট্রোল করা যায়। তার পাশে হচ্ছে জেনারেটরটা, তাহলে আলটিমেটলি জেনারেটরটা রান করলে আপনি কি মেকানিক্যাল এনার্জিটাকে আপনি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারছেন। আর দেখেছেন না যে এই যে এর ভেতরের স্ট্রাকচারটা, যে এখান থেকে তার যে নিচে এসে চলে এসেছে, যে স্টেপ আপ ট্রান্সফরমারটা নিচে আছে, সেটা মেনটেনেন্স করার জন্য দেখবেন কিছু সিঁড়ি ছিল, আবার এইদিকে কিছু সিঁড়ি ছিল, দেখেছেন কিনা আমি জানি না, যেখানে ছিল দেখেন এয়ারফয়েল শেপ বলেছে, এই দেখেন গিয়ার বক্সটা, ব্রেক আছে, দেখেন তার দিয়ে একদম নিচে গিয়েছে, এই যে নিচে দেখেন, এখানে নিচে সিঁড়ি আছে, দেখেছেন, মানে কোনো কারণে আপনার যেহেতু জেনারেটরটা একদম উপরে সেট আপ করা, তাহলে সেটাকে আপনার মেনটেনেন্স করার জন্য তো উপরে উঠতেই হবে। আবার বলেছে কি এখানে দেখেন যে এই যে আপনার যদি মানে বাতাসটা যদি আপনার এই যে পাখাগুলোর সাথে যে মানে পারপেন্ডিকুলার হয়, তাহলে আপনার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি থেকে পাওয়ার জেনারেট করতে, তাহলে বাতাসের পাওয়ার এনার্জিতে সে ম্যাক্সিমাম ক্যাচ করতে পারবে। কিন্তু সেটা তো সব সময় সম্ভব হয় না, এই জন্য আপনার কিছু মেকানিজম থাকে। এখানে দেখেছেন না যে একটা কি এয়ার ভেলোসিটিটাকে সেন্স করার একটা সেন্সর থাকে, সেটা আবার কি একটা কন্ট্রোলার থাকে। সেই কন্ট্রোলারটা কি করে আপনার বলেন তো, এই যে টিল্ট অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে। আবার কিছু একটা দেখেছেন না, একটা ইয়া মোটর থাকে, ইয়া মোটরটা কি করে আপনার উইন্ডের ডিরেকশন অনুসারে এই যে এই পাখাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, একটু মানে পুরো ঘুরতে পারে না অত বেশি, উম, কিন্তু আপনার উইন্ডের ডিরেকশন যখন চেঞ্জ হয়, তখন হচ্ছে কি আপনার মানে ট্রাই করা হয় এই পাখাগুলো যেন আপনার উইন্ডের ভেলোসিটির সাথে আপনার কি হয়, যে পারপেন্ডিকুলার থাকে, যেন আপনি অপটিমাল কন্ডিশনটা রিচ করতে পারেন। ঠিক আছে, যে হচ্ছে আপনি ম্যাক্সিমাম পাওয়ার ক্যাচ করতে পারবেন উইন্ড থেকে। সেজন্য আবার দেখবেন যে এই টিল্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য কিছু এখানে একটা মেকানিজম আছে, দেখেছেন একটা মোটর থাকে, ওই মোটরটা টিল্ট অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ করে, কারণ হচ্ছে আপনার বাতাসের ভেলোসিটি যদি এদিকে হয়, টারবাইনের ভেলোসিটি যদি এদিকে হয়, তাহলে আপনার রিলেটিভ ভেলোসিটিটা অন্য একদিকে হবে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এটা সেট করা হয়েছে। দেখেছেন না যে একটু বাঁকানো থাকছে, এয়ারফয়েল সে আবার একটু বাঁকানো, কার্ভ করা, তাহলে আপনার সেগুলো কিন্তু আপনার উইন্ডের ডিরেকশন অনুসারে একটু একটু করে চেঞ্জ করার কন্ট্রোল মেকানিজমটা ভেতরেই সম্পূর্ণ সেট করা আছে। উইন্ডের ভেলোসিটি সেন্স করছে, তারপরে সেই অনুসারে আপনার টিল্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করছে। ঠিক আছে, দেখেন ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেলে কি হবে, তাহলে আপনার তো পারপেন্ডিকুলার থাকছে না, তাহলে তো আপনার এফিসিয়েন্সি ফল করছে। এই জন্য কি করা হচ্ছে দেখেন, এখানে সেন্সর দিয়ে সেন্স করে ইয়া মোটরটা ওটাকে ঘোরাচ্ছে, ইয়া মোটরটা ওই যে ব্লেডগুলোকে ঘুরিয়ে আপনার উইন্ডের সাথে পারপেন্ডিকুলার পজিশনে পাখাগুলোকে রাখছে, এই যে ইয়াওয়িং মেকানিজম যেটা বলেছে, এটা একটু একটু করে ঘোরায়, একটু একটু করে ঘোরায়।
আপনাদের ক্লাস আছে কি এরপরে? না ল্যাব আছে? ক্লাস আছে। ল্যাব আছে ম্যাম, মানে দুই সেকশনের হ্যাঁ, দুইটা। বুঝতে পেরেছি বাবা। ঠিক আছে, আমরা তাহলে এটা নেক্সট মানে আগামীকাল এটা আমাদের শেষ করি, মানে হচ্ছে কি যে আপনার পুরো স্লাইডটাই শেষ করতে হবে। ঠিক আছে, আর 1 মিনিট আছে তো, আপনারা যান, নেক্সট দিন আমরা বাকিটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আগামীকালকে 6:30টায়। আগামীকাল 6:30টায় ইনশাল্লাহ। একটু সবাইকে জানিয়ে দেন, যারা চান তারা ক্লাস করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।